কথায় আছে না, মানুষ অভ্যাসের দাস। তবে আমার ক্ষেত্রে জানো তো এই কথাটা একদমই প্রযোজ্য নয়। আমি কিন্তু দুপুরে একদমই ঘুমাই না। ওই ধরো ফোন দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়েছি, তাও কেন জানো, শরীরটা খারাপ বলে। আসলে ছেলের পাশে একটু শুয়ে ফোন দেখছিলাম, ওদিকে ছেলের বাবাও কিন্তু ফোন দেখছিল। কখন যেন ঘুমিয়ে পড়েছি, নিজেই কিন্তু বুঝতে পারিনি। যাই হোক, শরীরটা এত পরিমাণে খারাপ বলে সারাদিনের কোনো ব্লগ বানাতেই পারিনি। তাই জন্য ভাবলাম বিকেলবেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এখন তো ঘুম থেকে উঠে পড়েছি, চোখ মুখে জল দিয়ে একটু ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আসলে জানো তো এই বৃষ্টির দিন না, একটু শুলেই ঘুম ঘুম আসে, তবু কিন্তু আমি দুপুরবেলা কোনো সময়ই ঘুমাই না। দুপুরবেলা ঘুমালে কি হয়, আমার শরীরটা না বড্ড খারাপ করে। এই জন্য কিন্তু আমি দুপুরবেলা একদম ঘুমাই না। এখন ভাবছি মেঘ করেছে, ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে আনি। তো ছাদে গিয়ে দেখি সত্যিই মেঘ করেছে, দু চার ফোঁটা বৃষ্টিও পড়া শুরু করেছে। তাই জন্য ঝটপট করে তার জামা কাপড়গুলো তো তুলে নিয়েছিলাম। এদিকে নিচের যে গাছগুলোকে আমি ওপরে তুলে এনেছিলাম, সেই গাছগুলো না সেই পরিমাণে তো বৃষ্টি হচ্ছে না, কেমন যেন শুকনো শুকনো ভাব হয়ে গেছে। তাই ভাবলাম ওই গাছগুলোকে আগে জল দিয়ে নেব। বালতিটাও নিচ থেকে নিয়ে এসেছিলাম, জলের বালতি ভরে। আমার যে জ্বরটা আসছে, ওষুধ খেলে কমে যাচ্ছে, আবার কিন্তু বারবার সেই জ্বরটা ঘুরে ফিরে আসছে। তাতে কিন্তু শরীরটা অনেকটাই দুর্বল করে দিচ্ছে। তার উপরে আবার মুখে কোনো রুচি নেই, কিছুই যেন খেতে ইচ্ছে করছে না। শরীরটা প্রচুরই খারাপ হয়েছে। সবাই বলছে ঘুরতে গেছিলাম তাই ওয়েদার চেঞ্জ হয়েছে, এই জন্য। আমার মনে হয় সেটা না। এখন কিন্তু ঘরে ঘরে প্রত্যেকেরই এই জ্বরটা হচ্ছে, একজনের হলে কিন্তু সবারই হচ্ছে। এখন গাছগুলোতে জল দিয়ে নিলাম। আর এখানে একটা গোলাপ গাছ আছে জানো তো, গোলাপ গাছটায় না প্রচুর পরিমাণে গোলাপ ফোটে, তবে ছোট ছোট সাইজের। আর এই ক্যাপসিকাম গাছটা নিচ থেকে তো ওপরে নিয়েছি। আর এই 3-4টে ক্যাপসিকাম হয়েছিল, এটা 4 নম্বর ক্যাপসিকাম আর কি। আর প্রচুর পরিমাণে কালো পিঁপড়ে জানো তো গাছটার উপরে উঠেছে। কি করলে এই কালো পিঁপড়েগুলো যাবে একটু জানিও তো। আর এদিকে ড্রাগন গাছটাও বেশ বড় হয়ে যাচ্ছে। আর ভাবছিলাম, আগের দিন তো মাসকাবারি বাজার এনেছিল, সেগুলোকে কিন্তু একদমই তোলা হয়নি। তাই ভাবলাম যতই শরীর খারাপ থাকুক, আমার কাজ তো আমাকেই করতে হবে। নিচে খানিকটা ঢেলে এসেছি, কেননা আমার শাশুড়ি মা তো নিরামিষ খায়, তার জন্য আলাদা জায়গায় সব কিছু ঢেলে দিয়েছি। আর বাদবাকি কিছু পরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমি ওপরে তুলে এনেছি। আসলে আগেই কিন্তু শাশুড়ি মা এগুলো তুলতো, এখন তো ওনার বয়স হয়ে গেছে, উনি কোথায় কী রাখে সেটাই ওনার মনে থাকে না। এই জন্যই আমি এগুলোকে এখন তুলি। আর ওপরে যেহেতু এত সব কৌটো কাইটি রয়েছে, তাই ভাবলাম আমার কৌটোতেও কিছুটা ঢেলে নিই। তবে অন্য ডালের তুলনায় জানো তো আমাদের মুসুর ডালটা বেশ পরিমাণে লাগে। আর ওই নিরামিষ খাই একদিন, যেটা সোমবার করে, সেই দিনটায় আমি মটরের ডালটা খাই। আর ওদিকে শাশুড়ি মা আগে কিন্তু মুগ ডাল, মটর ডাল, নিরামিষ যেসব ডালগুলো হয় রান্না করতো। এখন যত বয়স হয়ে যাচ্ছে, উনার রান্নারও আর ইচ্ছে হচ্ছে না। যাই হোক, উনি তো ঠাকুরকে ভোগ দেয়, সেই ভোগই প্রসাদ হিসেবে উনি পায়। এখন কিন্তু আর সেই ডাল তরি তরকারি এইভাবে উনি আর রান্না করে খেতে পারে না। ও অল্প অল্প একজনের মতো যেটা পায় ওটাই রান্না করে। আর আমার যখন বিয়ে হয়েছিল, তারপরে কিন্তু উনি এই নিরামিষ পদগুলো ওনার ওখানেই রান্না করতো, আমি আমিষগুলো রান্না করতাম। যাই হোক, এখন আর সেটা হয় না, এখন আমারটাই আর কি আমি করি। আর শাশুড়ি মা অল্প বিস্তর ঠাকুরকে ভোগ দিয়ে উনি সেটাই পায়। জানো তো আমি যখন মাসকাবারি লিস্ট করি, তখন কিন্তু একটু বেশি বেশিই করি। আসলে সামনের মাসেই যে আবার বাজার করতে হবে তার কোনো কিন্তু কারণ নেই। সেই বাজারটা 1 মাস কি 2 মাস পরে করলেও কিন্তু আমাদের হয়ে যায়। এত পরিমাণে জিনিস আনি, সেটা কিন্তু 2 মাসেও চলে যায়। এদিকে মনে মনে ভাবছিলাম এই মাসে আর বেশি জিনিস আনবো না, কেননা বর্ষাতে সব ছাদকুড়ো পড়ে যাবে। কিন্তু ওই দেখো, ওই যে অভ্যাস, যেটা লিখি প্রতি মাসে সেটাই কিন্তু লিখে দিয়েছি। যাই হোক, এখন তো রোদও ওঠে না বেশি, রোদ উঠলেও আবার ঝট করে বৃষ্টি নেমে আসে। এখন যদি যদি কিছু রোদে দিই, তাও কিন্তু আবার ঝটপট করে আবার তুলে নিতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কথা কৌটোতে এই যে মুদিখানা বাজারগুলো কিন্তু ভরা হয়ে গেছে। এখন এত প্লাস্টিক হয়েছে যে প্লাস্টিকগুলো আমি কিন্তু ভালো প্লাস্টিক রেখে দিই। অনেক সময় না এই ভালো প্লাস্টিকগুলো আমার অনেক কাজে ব্যবহৃত হয়, যেমন তরকারির খোসা ফেলা, এটা ওটাতে কিন্তু ব্যবহৃত হয়। তাই প্লাস্টিকগুলো একদমই ফেলি না, ভালো প্লাস্টিকগুলো গুছিয়ে গাছিয়ে একটা সুন্দর জায়গায় কিন্তু রেখে দিই।
তবে আজকে ছেলের রাতে বায়না ছিল, মা আমাকে কিন্তু আজকে রাতে পরোটা ভেজে দেবে। কেন, ওর মুখেও কিন্তু রুচি নেই, আমার মুখেও রুচি নেই, কিছুই যেন ভালো লাগছে না খেতে। এই জন্য বলেছিলাম ঠিক আছে। তাই জন্য কিন্তু সকাল সকাল না খানিকটা মটর ভিজিয়ে ধুয়েছিলাম, যে আমাদের জন্য একটু ঘুগনি করব। আর ছেলে যেহেতু ঘুগনি খেতে পছন্দ করে না, ওর জন্য একটু সাদা আলুর তরকারি করে দেবো। ভাবলাম সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে আটাটা মেখে নেব। আর আমি যখন পরোটা করি না, অল্প একটু ময়দা দিই, বেশিরভাগটা আটাই দিই। এদিকে কিছু কিছু শুকনো গুঁড়ো মশলা, এগুলো কন্টেনার বাক্সেই কিন্তু আমি রাখি। যদি খুলে রাখি বোতলের মধ্যে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। তাই জন্য এগুলোকে আমি একদম কন্টেনার বাক্সে আটকে রেখে দিই, তাতে করে কিন্তু খুব ভালো থাকে, জানো তো। আজকে সন্ধ্যার কাজটা কিন্তু আমার এটাই ছিল, যে সমস্ত মুদিখানা বাজার কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। ওদিকে শাশুড়ি মার কিছু বাসন ছিল, সেগুলোকেও মেজে নিয়ে এসেছিলাম, সেটা আর তোমাদের সাথে ভিডিও করে দেখানো হয়নি। কৌটোগুলো সব ভরে যখন গুছিয়ে রাখি বেশ ভালো লাগে। আর এদিকে ফ্রিজে কিছু কিছু জিনিস রাখি, যেমন বেসন, ময়দা, এগুলো কিন্তু ফ্রিজে রাখলে খুব ভালো থাকে। এটা আগে আমি জানতাম না, এটা আমার দিদির থেকে জানা। যাই হোক, ওয়েদারটা খুব ভালো লাগছিল বলে এই মুদিখানা বাজার করতে করতে খুব তৃষ্ণা পেয়েছিল, তাই জন্য একটু জলও খেয়ে নিলাম আর একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। কদিন ধরে জানো তো একটু পাড়ার অলিগলিতেও বেরোতে পারছি না, কেননা বৃষ্টি বর্ষা একদমই ভালো লাগে না। আর কাদা প্যাচপ্যাচে ঝিরঝিরে বৃষ্টি হলে আমি কিন্তু একদমই ঘর থেকে বেরোই না। আর ওই যে সকালবেলা বেরিয়ে যে একবারে ঢুকি, সেটাই। আর এদিকে ছেলেকে পেয়ারা দেবো বলে একটা পেয়ারাও কেটে নিয়ে গেলাম। ওদিকে ছেলে তখনও ফোন দেখছে, ভাবলাম পেয়ারাটা খেয়ে নিক। সন্ধ্যা দেওয়ার পরেই আমি কিন্তু ঘুগনিটাকে রান্না করে ফেলেছিলাম। এরপরে পরোটাটা ভাজবো আর সাদা আলুর তরকারিটা করব। এদিকে দেখতে দেখতে দেখো আটাও মাখা হয়ে গেছে। বেশি কিছু আটা মাখিনি, কেননা কারোরই মুখে রুচি নেই, কেউ কিন্তু বেশি খাবে না। ওই ধরো দুটো করে খেলো। এদিকে আটাটাও কিন্তু মাখা হয়ে গেছে। তবে তোমাদের দাদা ভাইয়ের জন্য বানাবো হচ্ছে রুটি। আসলে ওর কিন্তু প্রচুর পরিমাণে সুগার বেড়ে গেছে। এই আমের সিজনটাই পুরো আম খেয়ে খেয়ে কাটিয়েছে। সুগার বাড়বে না কী হবে বলো। এই জন্য কিন্তু প্রচুর সুগার বেড়েছে বলে ওর জন্য কিন্তু আমি রুটিই বানাবো। এদিকে পরোটাটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়েও গেল। আর তারপরে ছেলেকে কিন্তু খেতে দিয়ে দেবো। এই করতে করতে বেশ খানিকটা রাত হয়ে গেছিলো, কেননা পরোটা, রুটি, ঘুগনি, আলুর তরকারি সন্ধ্যা থেকে যদি চাপাই বেশ খানিকটা রাত হয়ে গেছিলো। করতে করতে ছেলেরও ওদিকে খিদে পেয়ে গেছে, দুটো করে আমরা কিন্তু সবাই খাবো। তবে জানো তো, পরোটা তো এখন আর বেশি তেল দিয়ে ভাজি না। আগে না আমি ছাকা তেলে পরোটা ভাজতাম, ওই ধরো লুচি ভাজার মতো, পরোটার মতো শেপ করে আমি ছাকা তেলে একদম পরোটা ভেজে নিতাম। এখন আর সেটা হয় না। পরোটাটা করার পরে আমি 3টে রুটি করে ফেলেছিলাম। তবে রুটি কিন্তু এখন আর ছেঁকছি না গ্যাসে, একটা একটা করেই করছি। বাইরে লোডশেডিং বলে বাইরের দিকটা পুরোটাই অন্ধকার। আমাদের যেহেতু জেনারেটর আছে, এই জন্য আমাদের ঘরটা আলো দেখাচ্ছে, বাইরেটা পুরোটাই অন্ধকার। এই বৃষ্টি বর্ষার দিনে না কারেন্টটাও কিন্তু অনেকটাই যাচ্ছে। এদিকে দেখতে দেখতে দেখো রুটিটাও বানানো হয়ে গেল। তো ছেলেকে এবার খেতে দিয়ে দেবো, খাবারটাও দিয়ে আসলাম। আজ ভিডিওটা এখানেই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।